ওয়ালাইকুম আসসালাম। পঞ্চম অধ্যায়ের ভিনেগারের প্রস্তুতি ওগুলো কি স্যার লেখা আছে আপনার কাছে? লেখা নাই, বিক্রিয়া তো তিনটা, আর বিক্রিয়ার ফাঁকে ফাঁকে খালি বিক্রিয়া লেখা, ওইগুলো বর্ণনা দেওয়া, এটা তো লেখা দেওয়া লাগবে না, তুমি একলাই পারবা। এখন আজকে কি পড়বা এরকম? আজকে তো এখন আর কি পড়া, এখন পরীক্ষা এসে বসে। প্রথম পত্রের সবই তো পড়ছি, যে সৃজনশীল গুলো দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম অধ্যায়টা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায় এই দুইটা তো সবচেয়ে সহজ, আর যেটা চতুর্থ অধ্যায় বাফার দ্রবণ বা এই কেপি গেসির অঙ্ক, এইগুলা হলো রিভিশন তোমরা দিবে একলা একলা। পরীক্ষার আগে পড়ার মানে পড়ার সিস্টেমে হলো যে তখন, যেমন এখন তোমার হাতে সময় আছে, তার আগে একদিন, মানে এই যে যেটা চূড়ান্ত মডেল টেস্ট দিতেছ, যে কোনো পরীক্ষার আগে ওই একদিন আগে অন্তত বা 2 দিন আগে অন্তত তোমার প্রস্তুতিটা মানে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে, এরকম একটা ব্যবস্থা নিজে থেকেই করা। এখন হইলো পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি খালি দেখি যে এটা বুঝে নিতেছি, এটারে বুঝে নিলাম, তারপরে পড়বো, তখন আর হয় না এরকম। এখন সময় হলো এগুলা পড়া। এই কগুলা দিয়ে দিলে ভালো হয়েছে। হ্যাঁ, আজকে ওই ক খ গুলাই দিব। ক খ গুলা ওই লেখার সময় নাই, খুব 15-20টা, 15-16টা প্রশ্ন হয়, 15 বা 20টা। তো ওই ক খ গুলাই আমি একটু লিখে দেই, তোমরা লেখো। আর ওই আছে ওইটা 10 মিনিট লাগবে, 40 মিনিটে পড়াবো, বেশি পড়াবো না। তারপরে ওই প্রথম পত্র আর পড়াবো না, যেদিন আবার রসায়ন পরীক্ষা হবে, যেমন কালকে পড়াবো না, পরশুদিন পরীক্ষা, পরশুদিন পড়াবো, এরকম করে। পরে যখন রসায়ন শেষ হয়ে যাবে, পরে অন্য সব পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আবার পড়াবো না, পরে শেষে একদম রিভিশন। এখন এই রিভিশনটা, এই দুইটা পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কোন জায়গায় সমস্যা হয় বেশি বেশি, সেটা বুঝে শুনে তারপরে সমস্যাগুলো আমার জানাবা। সমস্যা জানানো না, নিজে নিজে ঠিক করার চেষ্টা করবা। আচ্ছা, এখন লেখা তো দিবই, তার আগে গুণগত রসায়নের আমরা যে 2টা সৃজনশীল দিছি, সেটার মধ্যে কিন্তু কিছু মুখস্থ পড়া আছে। প্রথমটাই হলো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা, বারবার বলে আসতেছি, এগুলা মুখস্থের উদ্দেশ্যে দরকার নাই, খালি পড়বা একবার করে প্রতিদিন। মানে আজকে একবার পড়বা, সকালে একবার, রাত্রে একবার পড়বা, সকালে একবার পড়বা, কালকে রাত্রে একবার পড়বা, এই 3বার পড়লেই দেখবা মুখস্থ হয়ে গেছে। তারপরে ওইখানে কোয়ান্টাম সংখ্যা যেভাবে লেখে, না লিখতে লিখতে দেখবা যে মনে হয় তুমি পারবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে একটু ভুল হয়ে গেছে। এরপরে এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো তো দেখবে, এসএসসি পরীক্ষায় কিরকম কিভাবে হচ্ছে, প্রতি বেঞ্চে একজন করে, তারপরে প্রশ্ন কেমন হইতেছে পরীক্ষা, ওগুলো একটু খোঁজ খবর রাখবা, তোমাদের তো ওই নিয়মেই হবে।
প্রতি বেঞ্চে 2 জন। আর এক সারিতে কি সব এক কলেজ নাকি নজরুল? আচ্ছা যাক, ওই যে ওরকম, তার মানে ওই প্রতি মাথায় বেঞ্চের মাথায় মাথায় তো ওই গলিতে 2 বেঞ্চ সারি করে রাখলে পাশাপাশি 2 মাথায় বসায় নেই। আচ্ছা, গুণগত রসায়ন। তোমাদের হচ্ছে টার্গেট হলো যে আজকে তোমরা 2টা অধ্যায় ভালো করে শোনার, 5ম অধ্যায় আজকে শেষ করবা। এরপরে তৃতীয় অধ্যায়টা কি বললে, 4র্থ অধ্যায়টা আর 3য় অধ্যায় সংকরণের যে অধ্যায়, এগুলা তোমরা আগে যে পড়া আছে সেগুলো দিয়া কালকে প্রস্তুতি নিবা। তবে আজকের পড়া দিয়েই তোমরা ফুল আনসার করবা, 20 আনসার করবা। তো এখন ওই গুণগত রসায়নের কিন্তু দ্রাব্যতার যে অঙ্কগুলো, দ্রাব্যতার অঙ্কগুলোর ক্ষেত্রে কখন 3 দিয়ে গুণ হয়, কখন উপরে কিউব হয়, 3 দিয়ে গুণ হওয়ার পর, ওয়ালাইকুম আসসালাম, 3 দিয়ে গুণ করার পর কখন কিউব হয়, বা 2 দিয়ে গুণ করার পর কিউব হয় কখন, এই বিষয়গুলো একটু খেয়াল করে দেবা। অঙ্কগুলো সব করা আছে। এই পার্থ যা বলবা মেসেজ দিয়ে দেখো, তোমার নেটওয়ার্ক মনে হয় সমস্যা। আচ্ছা, এখন আমি এই প্রথম পত্রের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখে দিতেছি, লেখো। প্রথম পত্র 2য় অধ্যায় গুণগত রসায়ন। প্রথম পত্র 2য় অধ্যায় গুণগত রসায়ন, প্রশ্নগুলা লেখো। জ্ঞানমূলক অনুধাবনমূলক শেষ করে দিই এগুলা। স্যার কোন অধ্যায় শুনতেছি না? প্রথম পত্র 2য় অধ্যায় গুণগত রসায়ন। এক নাম্বার প্রশ্ন লেখো, একজন ভালো করে লেখো, পরে যদি কেউ জয়েন করতে না পারে, সমস্যা হয়, তাহলে ছবি দিয়ে দিবা গ্রুপে। 1 নাম্বার প্রশ্ন লেখো যে অরবিট ও অরবিটাল বলতে কি বুঝো, এদের মধ্যে পার্থক্য লিখো। অরবিট ও অরবিটাল বলতে কি বুঝো, এদের মধ্যে পার্থক্য লিখো, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আমি 2-3 বার করে বলবো, তোমাদের ভালো করে শুনে লিখে নিও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আইসোটোপ। হ্যাঁ বলো পার্থ, কি বলবো বলো। পার্থের কথা শোনা যায় না, মেসেজ দেও। 2 নাম্বার প্রশ্ন লেখো, আইসোটোপ, আইসোটোন ও আইসোবার উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই কয়টা প্রশ্ন পড়ে যাবো, দেখো ফুল সব আনসার কমন পড়ছে। আইসোটোপ, আইসোটোন ও আইসোবার উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 আইসোমার নাম্বার না আইসোবার? আইসোবার, আইসোমার না আইসোবার। 3 নাম্বার প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আউফবাউ নীতি। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আউফবাউ নীতি, কমা কমা দিয়ে লেখো। 4টা নীতি একসাথে বলে দিলাম। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আউফবাউ নীতি, N+L নীতি, পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি ব্যাখ্যা করো। এগুলা জ্ঞানমূলকেও আসে, অনুধাবনমূলকেও আসে।
ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আউফবাউ নীতি, N+L নীতি, পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দাও। কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দাও। কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দাও। তারপরে লেখো বিভিন্ন অরবিটালের সম্ভাব্যতা যাচাই করো। বিভিন্ন অরবিটালের সম্ভাব্যতা যাচাই করো। ব্র্যাকেটে লেখো 1p 2d আর 3f, কমা দিয়ে লেখো তিনটা অরবিটালের সম্ভাব্যতা যাচাই করো। আগের খাতায় কোথাও না কোথাও এটা আছে, অথবা বইয়ে খুঁজবা। যার কোনো খাতায় নেই সে বইয়ে খুঁজে খুঁজে দেখবে, পারবা। 1p 2d ও 3f এই তিনটা অরবিটালের সম্ভাব্যতা, এটা কি সম্ভব কি সম্ভব না। স্যার তারপর আবার লেখো মানে বিভিন্ন অরবিটালের সম্ভাব্যতা যাচাই, তার মধ্যে আছে 1p 2d আর হলো 3f। 1p 2d আর হলো 3f। তারপর লেখো পরের প্রশ্ন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন, ব্যাখ্যা করো। তারপরে লেখো বর্ণালী কি? বর্ণালী কি? বিভিন্ন বর্ণালী সিরিজ ব্যাখ্যা করো। 5টা সিরিজ আছে। লাইমেন সিরিজ কি, এটা কাকে বলে, ওইগুলো আর কি। বর্ণালী কি? বিভিন্ন বর্ণালী সিরিজ ব্যাখ্যা করো। নাম দিয়ে আসবে, লাইমেন সিরিজ ব্যাখ্যা করো, বামার সিরিজ ব্যাখ্যা করো, এরকম। এতগুলা স্যার? এই এতগুলাই, এই কয়েকটা এই অধ্যায়েরই। পরে পঞ্চম অধ্যায়ের 2টা, চতুর্থ স্যার অধ্যায় দ্রাব্যতার ওইরকম মধ্যে থেকে কিছু নাই? আছে আছে। শেষ হয়নি, একটু আরেকটু আছে, সেটা হলো এখন এই অংশে বর্ণালী, বিভিন্ন বর্ণালী, হ্যাঁ এখানে শেষ। তারপরে লেখো ওই কমা কমা দিয়ে লেখো সংজ্ঞাত দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল কাকে বলে? সংজ্ঞা, জ্ঞানমূলক। দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল কাকে বলে? এই শেষ। এই অধ্যায়ের কয়টা হইলো? 8টা স্যার। সব সব মিলে 20টা হবে না। কি? সব মিলে 4টা অধ্যায় মিলে 20টার বেশি, 20টার বেশি হবে না। পরে লেখো তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মানে তৃতীয় অধ্যায় লেখো যত সময় সঙ্গে ই করা যায়। তৃতীয় অধ্যায়ের 1 নাম্বার প্রশ্ন লেখো ডি ব্লক ও অবস্থান্তর মৌল বলতে কি বুঝো? এটা সংজ্ঞা আসলে সংজ্ঞা, অনুধাবনমূলক আসলে একটু বাড়তি কথা। এগুলো প্রত্যেকটাই জ্ঞানমূলক আসতে পারে, আবার অনুধাবনমূলকও আসতে পারে। ডি ব্লক ও অবস্থান্তর মৌল বলতে কি বুঝো? 2 নাম্বার প্রশ্ন, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো।
ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন ব্যাখ্যা করো। 3 নাম্বার পরের প্রশ্ন কি অবস্থান্তর মৌল সমূহ রঙিন যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো। অবস্থান্তর মৌল সমূহ রঙিন যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো। এই অধ্যায়ের প্রশ্ন আনসার না করো, কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক অন্য সৃজনশীলে আসতে পারে, এই জন্য দিতেছি। পরের প্রশ্ন লেখো, বেরিলিয়াম ও বোরন বেরিলিয়াম ও বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন ব্যাখ্যা করো। বেরিলিয়াম ও বোরন এর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন ব্যাখ্যা করো। বেরিলিয়াম ও বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন ব্যাখ্যা করো। সাইডে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো, এরকম প্রশ্ন হলো ওই ব্র্যাকেট দিয়ে লেখা নাইট্রোজেন কমা অক্সিজেন, এই ক্ষেত্রেও আসতে পারে। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যেও কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এটাও আসতে পারে। নাইট্রোজেন আর অক্সিজেন ব্র্যাকেট দিয়ে লেখা রাখো, মানে বেরিলিয়াম আর বোরনের যেরকম প্রশ্ন, একই প্রশ্ন নাইট্রোজেন অক্সিজেন দিয়েও আসতে পারে। তারপরে লেখো, ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো। ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন লেখো, সিগমা বন্ধন ও পাই বন্ধন ব্যাখ্যা করো। সিগমা বন্ধন ও পাই বন্ধন কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। সিগমা বন্ধন ও পাই বন্ধন কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। এরপরে কয়েকটা সংজ্ঞা একসাথে লেখো। লেখো যে আয়নীকরণ শক্তি, কমা কমা দিয়ে লেখো সংজ্ঞা, এই সবগুলা সংজ্ঞা। আয়নীকরণ শক্তি, কমা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, কমা কমা দিয়ে লিখবো তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, কমা কমা দিয়ে লিখবা হাইড্রোজেন বন্ধন, পোলারিটি, পোলার আয়ন, এগুলা সব জ্ঞানমূলক। এই অধ্যায়ে তো জ্ঞান অনুধাবন বেশি, প্রথম দুইটাতেই বেশি। পোলারিটি, পোলার আয়ন। হ্যাঁ, পরের প্রশ্ন লেখো, এগুলো হলো সংজ্ঞা, মানে কাকে বলে, এই সবগুলো হলো সংজ্ঞা যেগুলো বললাম নাম। পরে লিখবা H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন। H2O মানে পানি তরল, কিন্তু H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন। তারপরে বরফ পানিতে ভাসে কেন, পরের প্রশ্ন, এটি শেষ প্রশ্ন। বরফ পানিতে ভাসে কেন। পরে চতুর্থ অধ্যায়,
চতুর্থ অধ্যায়ের এক টানে সংজ্ঞাগুলা বলি প্রথমে। লেখো 1 নাম্বার দিয়া সংজ্ঞা, সবগুলো সংজ্ঞা একসাথে। বিক্রিয়ার হার, কমা একমুখী বিক্রিয়া, কমা উভমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা, ভর ক্রিয়া সূত্র, ভর ক্রিয়া সূত্র, ভর ক্রিয়া সূত্র, তারপর হচ্ছে পিএইচ, কমা লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি, বাফার দ্রবণ, বাফার দ্রবণ, তারপরে কেপি, কমা কেসি, সবগুলো আলাদা আলাদা, কেপি কেসি এগুলাই। এই কটা হলো সংজ্ঞা এই অধ্যায়ের। বাফার দ্রবণের পর কি স্যার? কেপি কেসি, কেপি কি কেসি কি এরকম। কেপি হলো আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক, কেসি হলো ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক। সি দিয়ে ঘনমাত্রা আর পি দিয়ে আংশিক চাপ, যাক এটা গেলো। তারপরে প্রশ্ন লেখো 2 নম্বর দিয়ে, পরে 2 নম্বর দিয়ে লেখো রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। তারপর লেখো কেপি ও কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না কেন। কেপি ও কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না কেন। এই অধ্যায় আর নাই। তারপরে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে তো ওইটাই। খাদ্য নিরাপত্তা কি, খাদ্য নিরাপত্তা কি। তারপরে হলো ভিনেগার স্যার, কি। হ্যাঁ হ্যাঁ বলো। 5 অধ্যায়টা। হ্যাঁ 5 অধ্যায় কর্মমুখী রসায়ন, পঞ্চম অধ্যায়। এখানে শুধু খাদ্য নিরাপত্তা কি 1 নাম্বার। 2 নাম্বার হলো ভিনেগার কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। শেষ। মাশাআল্লাহ। এই এই হলো জ্ঞান অনুধাবন। এইখান থেকেই ওই জ্ঞানমূলক, যেমন লাশ তেলের নীতি, এটা নীতিও যাও, অনুধাবনমূলক হলে ব্যাখ্যাও তাই। এই আর কি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলাই। আর জ্ঞান অনুধাবন তো ওইগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট বা দাগিয়ে দাগিয়ে দেওয়া যায়। জ্ঞানমূলক গুলা বলা যায়, অনুধাবনমূলক যে কোনো জায়গা থেকে আসতে পারে। জ্ঞানমূলক এখানে যে কটা দিছি এর বাইরে আসার কোনো সুযোগই নাই মনে হয়, সম্ভাবনা নাই। তাহলে প্রথম পত্রের জ্ঞান অনুধাবন শেষ। এখন হলো যে এটার যে প্রস্তুতি নেওয়ার, তোমরা তো খালি পড়তেই আছো, বুঝেই নিতেছো, কিন্তু প্রস্তুতি যে নিজে নিজে দেখতে হবে যে আমি সবগুলা যা পড়ছি সেগুলো সব মাথায় আছে কিনা, এরকম নিয়ে একটা প্রস্তুতি। স্যার খাদ্য সংরক্ষণটা স্যার একটু বলে দিলে ভালো।
পঞ্চম অধ্যায়ের খাদ্য সংরক্ষণ ওই ক্লাস করো নাই? বলে দিস। আচ্ছা, ভিনেগার স্যার ভিনেগার কেমনে প্রস্তুত করে আর ভিনেগার কেমনে খাদ্য সংগ্রহ করে ওইটা না? হ্যাঁ ওইটা, এইটুকুই, আর কিছুই নেই। ওইটার তাইলে ওইটাই ব্যাখ্যাটা দিছিলাম। হ্যাঁ, ব্যাখ্যাটা দিছিলাম, সেটা হলো যে ভিনেগার ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। তারপরে ভিনেগারের গুরুত্ব যদি আসে, ভিনেগার দিয়ে কি কি হয়, বা খাদ্যদ্রব্যের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। ভিনেগার দিলে খাদ্যদ্রব্যের স্বাদের কোনো পরিবর্তন হয় না, পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না, বিষক্রিয়া সৃষ্টি হয় না। এই জন্য এই ভিনেগার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ খাদ্য সংরক্ষক আহ, এবং খুবই প্রয়োজনীয়। তারপরে হলো ভিনেগারের কিভাবে ভিনেগার প্রস্তুতি। ভিনেগার প্রস্তুতি হচ্ছে মল্ট থেকে, আখের রস বা খেজুরের রস, এগুলাকে একত্রে বলা হয় মল্ট। এই মল্ট থেকে ভিনেগার প্রস্তুত করা হয়। তো মল্টের ভিতরে, আখের রস বা খেজুরের রসের ভিতরে থাকে হলো সুক্রোজ, টেবিল সুগার, যেটা সুক্রোজ থাকে প্রচুর পরিমাণে। এই সুক্রোজটাকে, ওই বিক্রিয়াগুলো তো লেখাই আছে খাতায়, বর্ণনা বলতেছি, ওই সুক্রোজকে এটা পড়বো, এটা শোন। তাহলে আর কি। খাদ্য সংরক্ষণটা কিভাবে করে আর ও গুরুত্ব আচ্ছা, কি? খাদ্য সংরক্ষণ কিভাবে করে। ওই আমাদের, ওই যে বলছিলাম, আমরা যে সকল খাবার খাই, প্রায় সব ধরনের খাবারই হচ্ছে পলিমার জাতীয় খাবার। যেমন আমরা যে কার্বোহাইড্রেট বা ভাত বা আটা খাই, এগুলো হলো কার্বোহাইড্রেটের পলিমার। এই গ্লুকোজের পলিমার কার্বোহাইড্রেট। আর প্রোটিন যেগুলো খাই, এগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এছাড়াও শাকসবজি বা আঁশযুক্ত খাবারও পলিমার জাতীয় খাবার। কোনো খাবার দীর্ঘদিন যাবত রেখে দিলে এই খাবারের ভিতরে অণুজীব সৃষ্টি হয়, অণুজীব উৎপন্ন হয়, আর এই অণুজীবগুলো খাবারের এই পলিমারের লম্বা শিকলগুলোকে আস্তে আস্তে ভাঙতে থাকে। এই অণুজীবগুলো তার নিজের জীবন প্রক্রিয়া পরিচালনা করার জন্য আহ ওই খাদ্যদ্রব্যের ভিতরে যে শিকলগুলা থাকে, শিকলগুলাকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে। ফলে খাদ্যদ্রব্য আস্তে 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 একটা সময় পর নষ্ট হয়ে যায়, পচে যায়। তো ভিনেগার হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে কোনো খাবারের সাথে রেখে দিলে ওই খাবারে যে অণুজীবগুলো উৎপন্ন হয়, এই অণুজীবগুলো যে অংশের মাধ্যমে খাবারকে ভেঙে দেয়, খাবারের শিকলগুলোকে ভাঙে, ওই অংশকে বলা হয় অ্যাক্টিভ সাইট, সক্রিয় অংশ। অর্থাৎ অণুজীবগুলো তার দেহত্বকের মাধ্যমে খাবার পরিচালনা করে এবং পরিপাক্রিয়া পরিচালনা করে। খাদ্যদ্রব্যও দেহত্বকের মাধ্যমে এবং পরিপাক্রিয়াও দেহত্বকের মাধ্যমে, ডায়াফ্রাম বা পর্দার মাধ্যমে পরিচালনা করে। ভিনেগার একটা নির্দিষ্ট পরিমিত মাত্রায় মিশিয়ে রাখলে ওই অণুজীবগুলোর দেহত্বক অর্থাৎ সক্রিয় অংশগুলো ব্লক হয়ে যায়। এর ফলে সে বাইরে থেকে কোনো প্রকার খাবার গ্রহণ বা পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বলে উৎপন্ন হওয়ার কিছু সময় পরই সে মারা যায়। ফলে কোনো বংশ বিস্তারও করতে পারে না। এবং কিভাবে পারে না, এটা আবার বিক্রিয়া লিখছি আমরা একটা, যে ইথানোয়িক অ্যাসিড ভাঙা CH3C ডাবল মাইনাস আয়ন আর H+ আয়ন, পরে সেই H+ অণুজীবের একটা সক্রিয় অংশ দেখাইছি, নাইট্রোজেন দুই পাশে, ওই নাইট্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন গ্রহণ করে H+ বিক্রিয়তা আছে। পরে বলবো যে এভাবে ভিনেগার খাদ্যদ্রব্যের অণুজীবগুলোকে ধ্বংস করে দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে দেয়। এছাড়া ভিনেগারের পিকে এর মান 4.75 পিকে এর মান 4.75, যা ব্যাকটেরিয়া বসবাসের জন্য অনুপযোগী। এই এই ব্যাকটেরিয়া কি করতে পারে না, ব্যাকটেরিয়া গুলো আচ্ছা, তোমরা ওই করো, যে লেখছো গ্রুপে একটা ছবি দাও, যে কয়টা প্রশ্ন লেখছো। আচ্ছা, তার মানে ওই পরবর্তীতে ওই পিকে এর মান হচ্ছে কত, এই 4.75, যা ব্যাকটেরিয়ার জন্য, ব্যাকটেরিয়া
বসবাসের উপযুক্ত নয় বা এই পিকের মানের জন্য ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। এভাবে ভিনেগার খাদ্যদ্রব্যকে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অণুজীবের হাত থেকে রক্ষা করে দীর্ঘ সময় পর্যন্ত খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে থাকে। এই আচ্ছা, গাইডে দেখলাম স্যার কাঠের গুঁড়াতে স্যার ভিনেগার প্রস্তুতির অঙ্ক দিছে স্যার। তো বাদ দেও অঙ্ক, ওগুলো চিন্তা এগুলো না, যা আসবো এই লিখে আসবো পরীক্ষায়, যাই আসুক খালি এটা লিখবো। আর স্যার গুরুত্বটা কি স্যার ভিনেগারের? গুরুত্ব হচ্ছে যে খাদ্যদ্রব্য তো, যে সকল খাদ্যদ্রব্য আছে মানে সংরক্ষণ করা প্রয়োজন, সে সকল খাদ্যদ্রব্য অনেক খাদ্যদ্রব্য আছে, এই সংরক্ষক আছে যেগুলা তোমার হয় খাদ্যদ্রব্যকে নষ্ট করে দেয় বা খাদ্যদ্রব্যের মধ্যে বিষক্রিয়া ঘটায় বা খাদ্যদ্রব্যের মধ্যে ওই স্বাদ বা গন্ধ, স্বাদে পরিবর্তন করে দেয়, গন্ধে পরিবর্তন করে দেয়, বিষাক্ত বিষক্রিয়া সৃষ্টি করে। এই জন্য এই ভিনেগার হচ্ছে এমন একটা খাদ্য সংরক্ষক যেটা খাবারের স্বাদের কোনো পরিবর্তন ঘটায় না, যদিও সামান্য টক স্বাদযুক্ত। এটা রান্না করার পরে এই স্বাদটা আর থাকে না, মানে যে সকল খাদ্যদ্রব্য রান্না করে খাওয়া যায় এগুলা সরাসরি হয় না, খাদ্যদ্রব্যকে ওই রান্না করার পর আর এটা থাকে না। তাছাড়া এই সামান্য অম্লীয় হওয়ায় মানুষের ওই যে ইয়ের ক্ষেত্রে, হজমের ক্ষেত্রে এগুলো বেশ ভালো ভূমিকা রাখতে পারে। এরকম বিভিন্ন গুরুত্ব আছে, ওটাও খালি পড়বা। এখন হলো তোমরা খালি পড়ো ভালো করে। তার গাইডে যেমন ইথাইন থেকে প্রস্তুতি দেওয়া আছে, এটা কি একই রকম না আগে যেমন করে পড়াইছেন? গাইডে কি দেওয়া আছে? ইথাইন থেকে নাকি হ্যাঁ, কি দেওয়া আছে? ইথাইন থেকে ভিনেগারের প্রস্তুতি ব্যাখ্যা করো। না, ইথাইন থেকে দরকার নেই, তুমি পড়বা খালি ওই যে আখের রস থেকে মল থেকে ভিনেগার প্রস্তুত। ইথাইন থেকে ওটা দরকার নাই, আখের রস থেকে এটি পড়ো। আর সবগুলা বিক্রিয়া একটাই, ইথাইন থেকে প্রথমে একবার ইথানলে যায়, ইথানলে যাওয়ার পরের বিক্রিয়া একই। দেখে যাই বিক্রিয়া, ভিনেগারের প্রস্তুতি তো পড়বা, খালি একটা জিনিসই তো পড়বা। তাহলে আজকে আর কি পড়বা বলো? স্যার এমসিকিউ কি খালি বোর্ডের গুলা পড়বো? এমসিকিউ এর ক্ষেত্রে আমার কোনো উস্তাদি নাই, যেটা পারো আর কি। স্যার কেপিকেসিটা স্যার আবার একটু ওই করে দিলে, ঢালাই করে দিলে ভালো হতো স্যার। কেপিকেসি খালি পড়ো, কেপিকেসি আগে পড়তে পড়তে দেখবা যে অঙ্ক যে কয়টা দিছি সেই কয়টা সমাধান করো, সেই কয়টা সমাধান করতে হলে আর চিন্তা নাই। স্যার এখন ওই এই কয়টাই সমাধান কেন করতে আরেকবার একটু যদি দেখাই দিতেন স্যার। কি সমস্যায় পড়ো সেটা আগে কও, মানে কোনটা? অঙ্কগুলো করা আছে বুঝছো, ওই প্রাথমিক মূল, সাম্যাবস্থায় মূল কিভাবে কিভাবে হয় একটু খেয়াল করে সবগুলো অঙ্ক করো। এখন আর পড়ার সময় নেই, পরীক্ষা সামনে, নিজে নিজে পড়ে গুছাও। অল্প করে সমস্যাগুলো কমাইতে কমাইতে সামান্য একটু সমস্যা যেটা আর কোনোভাবেই হয় না। স্যার ওই যে প্রারম্ভিক মোলের হুম ক্ষেত্রে স্যার ওই যে ওই যেটা হুম থাকে তার নিচে যে আরেকটা আছে ওই হ্যাঁ সাম্যাবস্থা, হ্যাঁ, ওইখানে তখন তো স্যার বলাই থাকে প্রারম্ভিক মূল একটা দেওয়া থাকে, একটা জি মনে স্যার করেন 10 মূল, একটা 5 মূল এরকম দেওয়া থাকে। পরে হ্যাঁ বলে যে সাম্যাবস্থা এখান থেকে এইটার গেছে 10%, তো যেটার জি স্যার 10% গেছে ওইটার আগে 10% হিসাব করে দেখবা জি স্যার যে
কত হয়, পরে 10% এখান থেকে বাদ দিবা, পরে আরেকটা থেকে বাদ দিবা বিক্রিয়ার অনুপাতে, মানে এটা 1 ওইটা যদি 2 হয় তাহলে এখান থেকে যা বাদ দিবা ওইখান থেকে তার দ্বিগুণ বাদ দিবা। যদি সহগ সমান হয় তাহলে এখান থেকেও যা বাদ যাবে পরে থেকেও তাই বাদ যাবে, এরকম। স্যার, এবং এর জন্য এখানে স্যার হ্যাঁ একটা অঙ্কে স্যার 10% উৎপন্ন হয়েছে স্যার 10%। আর সেই হ্যাঁ ক্ষেত্রে স্যার এই যে বিক্রিয়কের কাছ থেকে স্যার মাইনাস হয়েছে 10/2। স্যার এখানে অর্ধেক হ্যাঁ হয়ে গেল হ্যাঁ কেন? ওই যে সহগ দেখো, জি বিক্রিয়কের স্যার, সহগ উৎপাদের দেখো। সহগ 2 আছে স্যার, আর হ্যাঁ, উৎপাদের এই এই বিক্রিয়কের বিক্রিয়কের সহগ সহগ 1। 1, জি এই স্যার। জন্যই তো ওইটা 2 আর এটা 1। যখন ওইটা 2, ওইখানে যা উৎপন্ন হবে এখান জি থেকে স্যার। ওইখানে 2 মোল উৎপন্ন হলে এখান থেকে 1 মোল যায়, তাহলে 10% গেলে তো অর্ধেকই যাবে। ও, এরকম অঙ্ক বুঝতে গুলো করো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো করো। জি স্যার। ঠিক আছে, পড়ো আজ। এই এখন তোমার পড়ো, কালকে পড়বো। কালকে না, কালকে কি, কালকে যদি সমস্যা থাকে তাহলে পড়বো, না হলে আবার পরে, কালকে পড়বো, পরের দিনই পড়ি। আবার পরের দিন না, যে দিন থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আছে তার আগের দিন। হুম, ঠিক আছে।